গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে সংবিধান অনুযায়ী সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান। সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে বেগম জিয়ার আবেদন হাইকোর্টে খারিজ। অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন পেছালো পঞ্চমবারের মতো। মানবতাবিরোধী মামলায় ময়মনসিংহের মৃত ওয়াজউদ্দিনকে পলাতক দেখে বিচার শুরুর ঘটনায় ট্রাইব্যুনালের অসন্তোষ। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন আইনমন্ত্রী। অবৈধভাবে ঢুকে পড়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বার্তা দিল বাংলাদেশ। আন্তর্জাতিক সহযোগিতার প্রস্তাব। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। এবং টঙ্গীর তোরাগ তীরে শুক্রবার থেকে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দলে দলে আসতে শুরু করেছেন মুসল্লিরা। ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। গণতন্ত্রকে সমুন্নত রাখতে সংবিধান অনুযায়ী সব দলকে রাজনৈতিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায় দেশের মাটিতে তাদের ঠাঁই নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার টানা ৮ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে নবম বছরে পদার্পণ করতে যাচ্ছে। আপনারা এই দীর্ঘ সময় ধরে আমাকে এবং আমার সরকারকে আপনাদের সেবায় নিয়োজিত থাকার সুযোগ দিয়েছেন। এই জন্য আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছি সে বিচারের ভার আপনাদের উপরই রইল। তবে আমি এটুকু দৃঢ়ভাবে বলতে পারি, দেশের এবং দেশের মানুষের উন্নয়ন এবং কল্যাণের জন্য আমরা আমাদের চেষ্টার ত্রুটি করিনি। সব বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আজ উন্নয়নের সার্বজনীন মডেল। ৮ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। আজকের বাংলাদেশ আত্মপ্রত্যয়ী বাংলাদেশ। মহামান্য রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করি সকল রাজনৈতিক দল মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবেন, সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন এবং দেশে গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষাই এই সরকারের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডিজিটাল বাংলাদেশ গঠনে বর্তমান সরকারের নানা কর্মসূচি প্রশংসার দাবি রাখে বলেও মত তাদের। সন্ধ্যায় সরকার গঠনের ৩ বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা একথা বলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি হয়েছিল ১০ম জাতীয় সংসদ নির্বাচন। ভোটে জয়ী হয়ে ১২ জানুয়ারি যাত্রা শুরু করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। এরপর পেরিয়েছে ৩ বছর। এরই মধ্যে সরকারের ঝুড়িতে জমেছে বেশ কিছু সাফল্য। জঙ্গিবাদ মোকাবেলা, বড় উন্নয়ন প্রকল্প গ্রহণ সহ অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। এর স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসা যেমনি এসেছে, তেমনিভাবে আন্তর্জাতিক সম্মাননা এবং পুরস্কার এসেছে রাষ্ট্রপ্রধানের হাতে। এই প্রেক্ষাপটে সরকার গঠনের ৩ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তার সরকারের নানা উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন। দায়িত্ব পালন করে বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় মেয়াদে সরকারের ৩ বছরের উন্নয়নের সূচক জাতির প্রত্যাশা পূরণ করতে পেরেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে তার আত্মশ্লাঘাবোধ, তার সরকারের পক্ষ থেকে আত্মশ্লাঘাবোধ যৌক্তিকভাবে উপস্থাপিত হয়েছে। আমরাও আত্মতৃপ্তি পেয়েছি। বিগত ৮ বছরে উন্নয়নের ধারাবাহিকতা প্রতিটি সূচকেই আমরা লক্ষ্য করেছি। এই সরকারের অধীনে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞরা একে সরকারের বড় সাফল্য হিসেবে দেখছেন। যোগাযোগ ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা উন্নতি হয়েছে। এর মধ্যে সবচাইতে ল্যান্ডমার্ক প্রজেক্ট যেটি সরকারের, সেটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ করে
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করে দিয়েছে এবং এত বড় একটি অবকাঠামো নিজস্ব প্রযুক্তি এবং নিজস্ব অর্থায়নে করার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু বহির্বিশ্বে একটা বার্তা দিয়েছে যে বাংলাদেশ এখন তার নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে। সরকারের উন্নয়ন কার্যক্রম সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারকে অবশ্যই অভিনন্দন জানাবো, তবে আরো প্রত্যাশা রইল আমার। এই সরকারের মেয়াদেই আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে যে উন্নয়নের বর্ণনা দিয়েছেন তার অনেক কিছুই ভুল এবং অসত্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর এই ভাষণ গতানুগতিক এবং আত্মতুষ্টির বলেও মন্তব্য করেন তিনি। তার এই ভাষণটা একেবারেই গতানুগতিক, আত্মতুষ্টি এবং আত্মসন্তুষ্টিতে ভরা। উন্নয়নের যে ফিরিস্তি তিনি তার ভাষণে দিয়েছেন তার অনেক কিছুই ভুল, অসত্য, ভিত্তিহীন এবং এতে রয়েছে এন্তার শুভঙ্করের ফাঁক। সরকারের বৈধতা ও নৈতিকতার সংকট দেশের প্রধান সমস্যা, অথচ প্রধান সেই রাজনৈতিক সংকট তিনি সুকৌশলে এড়িয়ে গেছেন। দেশবাসী এই ভাষণে সম্পূর্ণ হতাশ হয়েছে। প্রবাসী সময়ে আরো থাকছে, নাটোরের লালপুরে কলেজ শিক্ষককে গুলি করে হত্যা, মোটরসাইকেল ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড, ধারণা পুলিশের। ব্লেজ এলইডি লাইট, লাইট বদলান, লাইফ বদলান। চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ডের নতুন সংযোজিত জাহাজ সিজিএস তাজউদ্দিন ও সিজিএস সৈয়দ নজরুলের কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে অন্যান্য বাহিনীর পাশাপাশি কোস্টগার্ডকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, বিস্তীর্ণ সমুদ্র সীমা রক্ষায় কোস্টগার্ড সম্প্রসারণের কাজ করে যাচ্ছে সরকার। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন দেবাশিস রায়। স্থলভাগে সম্পদের সীমাবদ্ধতার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেরও দৃষ্টি এখন বিশাল সমুদ্রের পানে। আর সমুদ্র সীমায় বাংলাদেশের অর্জনকে ধরে রাখতে ক্রমেই গুরুত্ব বাড়ছে বাংলাদেশ কোস্টগার্ডের। তারই অংশ হিসেবে এ বাহিনীর বহরে যুক্ত হল দুটি আধুনিক জাহাজ, সিজিএস সৈয়দ নজরুল ও সিজিএস তাজউদ্দিন। ইতালি থেকে আমদানি করা জাহাজ দুটি বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজে চুরি রোধের সঙ্গে টহল দেবে সমুদ্রপথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রণেও। জাহাজ দুটির কমিশনিং অনুষ্ঠানে যোগ দিতে নগরীর পতেঙ্গায় কোস্টগার্ড বার্থে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে তাকে স্বাগত জানায় কোস্টগার্ডের একটি চৌকস দল। এরপর অধিনায়কদের হাতে প্রধানমন্ত্রী তুলে দেন কমিশনিং ফরমান। কোস্টগার্ডের সম্প্রসারণ ও আধুনিক কমিশনিং এর আনুষ্ঠানিকতা শেষে বাহিনীটির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে কোস্টগার্ডের আরও সম্প্রসারণে বদ্ধপরিকর সরকার। কোস্টগার্ডের জনবলের সীমাবদ্ধতার বিষয়টি আমার জানা আছে। কোস্টগার্ডের কার্যপরিধি ও দায়িত্বপূর্ণ এলাকা বৃদ্ধির সাথে সাথে জনবল এবং সমুদ্রগামী জলযান বৃদ্ধির বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। জঙ্গি দমনে ভূমিকা রাখতে বাহিনীর সদস্যদের সজাগ থাকারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদে আশ্রয় প্রশ্রয় মদতদাতাদের বর্তমান সরকার কোন প্রকার ছাড় দেবে না। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাংলাদেশ কোস্টগার্ডকে তার এখতিয়ারাধীন এলাকায় জঙ্গিবাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নতুন জাহাজ দুটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশাল জলরাশির নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষতা নিয়ে প্রশ্ন না থাকলেও প্রশ্ন ছিল সক্ষমতা নিয়ে। আর এই বহরের মধ্যে নতুন এই দুটি জাহাজ যোগ হওয়ার ফলে বাহিনীর সক্ষমতা যেমন বাড়ল, তেমনি অভ্যন্তরীণ ও গভীর সমুদ্রেও নিরাপত্তা নজরদারিতে আরও সক্ষমতা বাড়ল বাহিনীটির। দেবাশিস রায়, সময় সংবাদ, পতেঙ্গা, চট্টগ্রাম। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বেগম জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের ফলে এই মামলার কার্যক্রম চলতে আইনি বাধা কেটে গেল। এদিকে আজ সকালেও উচ্চ আদালতে আবেদন নিষ্পত্তি না হওয়ার কারণ দেখিয়ে
চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম পঞ্চমবারের মতো পেছালেন বিচারিক আদালত। কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিনের কার্যক্রমের শুরুতেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের সাবেক কর্মকর্তা নূর আহমেদের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এরপর তাঁকে জেরা করেন বেগম জিয়ার আইনজীবীরা। এ মামলার প্রাথমিক অনুসন্ধান ও প্রতিবেদন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন তারা। পরিষ্কারভাবেই ক্লিয়ার করেছেন সাক্ষী দিয়া যে এই মামলায় বেগম জিয়া কোনো অপরাধ করে নাই, কোনো টাকা আত্মসাৎ নাই, তার বিরুদ্ধে কোনো এলিগেশন নাই, পরিষ্কারভাবে বলেছেন। আপনারা অনেকেই করেছিলেন, শুনেছেন, কাজে তার সাক্ষ্য থেকে সত্য উদ্ঘাটিত হয়েছে। তবে নূর আহমেদের সাক্ষ্য বা জেরা এ মামলায় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করে দুদকের আইনজীবীরা বলেন তার অনুসন্ধান ছিল অসম্পূর্ণ। তিনি একটি মামলার আংশিক রিপোর্ট দিয়েছিলেন প্রাথমিক অনুসন্ধানের, পরবর্তীতে নতুন অফিসার নিয়োগ করে কাগজপত্র সংগ্রহ করে যে রিপোর্টটা আসছে সেই রিপোর্টটা হলো মামলা। নূর আহমদের বক্তব্যের সাথে মামলার সাথে কোনো প্রভাব বা কোনো ক্ষতি বা কোনো ভালো মন্দ মামলাতে যা আছে তাই থাকবে। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা সংক্রান্ত একটি আবেদন এ বিচার কাজ চলাকালীন উচ্চ আদালতে নিষ্পত্তি না হওয়ায় আত্মপক্ষ সমর্থনে বেগম জিয়ার বক্তব্য উপস্থাপন মুলতবি প্রার্থনা করেন তার আইনজীবীরা। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আবেদন মঞ্জুর করেন আদালত। 342 তিনি সকল বক্তব্য দিয়ে দিয়েছেন, বাকি বক্তব্য দেওয়া এখন তার দায়িত্ব। এটা আদালত এবং আসামি বেগম খালেদা জিয়ার সাথে সম্পর্কিত আইনের ধারা। সাংগঠনিকভাবে দমিয়ে রাখার জন্য আজকে এই মামলা সহ বেগম জিয়ার বিরুদ্ধে 36টি মামলা দায়ের করেছে। এগুলি সব মিথ্যা মামলা, বানোয়াট মামলা। দুটি মামলায় 26শে জানুয়ারি পর্যন্ত মুলতবি ঘোষণা করেন আদালত। অস্থায়ী বিশেষ জজ আদালতের এদিনের কার্যক্রম শেষ হওয়ার পর বিকেলে উচ্চ আদালত বিচারাধীন আবেদনটি খারিজ করে দেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। অবৈধভাবে ঢুকে পড়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দেশটির সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার একসঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। গেল বছর 9 অক্টোবর রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হামলা শুরুর পর থেকে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটতে থাকে রোহিঙ্গাদের। গত 3 দশকে প্রায় 3 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের তথ্য বলছে সাম্প্রতিক সময়ে আশ্রয় নিয়েছে আরও 65,000 রোহিঙ্গা। বিপুল এই জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নেয় নানা সময় উদ্বেগ জানানোর পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল ঢাকা। সেই প্রস্তাবে তখন সাড়া না দিলেও সম্প্রতি এ বিষয়ে দেশটির উপর আন্তর্জাতিক চাপ বাড়ায় গত মঙ্গলবার 3 দিনের সফরে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত টিউতিন। বুধবার তিনি পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক ছাড়াও পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সবগুলো বৈঠকেই রোহিঙ্গাদের ফিরে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার উপর জোর দেন। তাছাড়া বাংলাদেশে প্রত্যাবাসন প্রক্রিয়া প্রয়োজন মোতাবেক আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতারও প্রস্তাব করে। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান রোহিঙ্গারা ক্রমেই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। তাই নিরাপত্তা সংলাপ ও সহযোগিতা এবং বর্ডার লিয়াজ অফিস করার লক্ষ্যে দুটি সমঝোতা স্মারকের ব্যাপারেও দুদেশ সম্মত হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনাধীন দুটি সমঝোতা স্মারক নিরাপত্তা সংলাপ ও সহযোগিতা এবং বর্ডার লিয়াজ অফিস দ্রুত স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। তাছাড়া উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ব্যাপারেও দুই পক্ষ একমত হয়। আগামী 19 জানুয়ারি মালয়েশিয়ায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও রোহিঙ্গা সমস্যা সমাধানে একটি প্রস্তাবনা গ্রহণ করা হবে, যাতে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে। এবং আমরা এই কন্ট্রোল। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধাপরাধী মৃত ওয়াজউদ্দিনকে পলাতক দেখিয়ে বিচার কাজ পরিচালনার জন্য প্রসিকিউশন ও তদন্ত সংস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলেন এ ধরনের গাফিলতি ট্রাইব্যুনালের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এ ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জানান ময়মনসিংহ জেলা পুলিশই দায়ী। মৃত ব্যক্তিকে পলাতক ঘোষণা করে যুদ্ধাপরাধী ওয়াজউদ্দিনের বিচার চলছে। তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়ার ঘটনা বুধবার সময় সংবাদে প্রকাশিত হলে নড়েচড়ে বসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার সকালে এমন গাফিলতির জন্য ট্রাইব্যুনালের কড়া সমালোচনার মুখে পড়ে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা। আদালত বলেন, গাফিলতির এ ধরনের ঘটনা ট্রাইব্যুনালের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল, যার জন্য প্রসিকিউশন ও তদন্ত সংস্থা দায় এড়াতে পারেন না। পরে এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জানান, আসামি ওয়াজউদ্দিনের মৃত্যুর খবর ট্রাইব্যুনালকে অবহিত না করার জন্যই এ ভুল বোঝাবুঝি, যার জন্য ময়মনসিংহ জেলা পুলিশই দায়ী। আসামি ওয়াজউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে এই পর্যন্ত অন্য কোনো কাগজ আমরা ময়মনসিংহের পুলিশ থেকে পাইনি। এইটার দায়িত্ব যারা আসামিকে গ্রেপ্তার করে পাঠানোর কথা ছিল তাদেরই। এটা তো ট্রাইব্যুনাল তো আসামি গ্রেপ্তার করে না, অর্থাৎ তদন্ত সংস্থা আসামি গ্রেপ্তার করে না, প্রসিকিউশন আসামি গ্রেপ্তার করে না। এদিকে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে আইনমন্ত্রী জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করার কথা। একই মত ট্রাইব্যুনালের প্রসিকিউশনেরও। বিষয়টা আমি অত্যন্ত সিরিয়াসলি দেখছি, তার কারণ হচ্ছে এরকম ঘটনা ঘটা উচিত না। তো সেই ক্ষেত্রে প্রথমেই যেটা আমি গতকাল কিন্তু এই ব্যাপারটা মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি, তো আমি আজকেই এটার তদন্ত প্রথমে করব, এটার সত্যতা এবং কোথায় ফেলিওর হয়েছে সেটা আমি দেখব, এবং যারা এই কারণে দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইনভেস্টিগেশন এজেন্সির নলেজে ছিল না, সেই অবস্থায় তারা তদন্ত রিপোর্ট দিয়েছে এবং সেই অবস্থায় ফর্মাল চার্জ গেছে এবং ওয়ারেন্ট ইস্যু হয়েছে, বিচার কার্য চলছে। তা আমরা বলছি যে আমরা বিষয়টা তদন্ত করে দেখব। আগামী 31 জানুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে। ওই দিন এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ দেওয়ার কথাও জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নাটোরে শুধু মোটরসাইকেলের জন্য প্রাণ দিতে হলো এক কলেজ শিক্ষককে। পুলিশের ধারণা, ছিনতাইয়ের জন্যই এ ঘটনা ঘটানো হয়। বৃহস্পতিবার দুপুরে লালপুর উপজেলায় নিজ বাড়িতে ফেরার পথে রাস্তা আটকে কলেজ শিক্ষক মোশাররফ হোসেনকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, কলেজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লালপুরের মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোশাররফ হোসেন। পথে 3 খুঁটি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার মনে হচ্ছে এটা ছিনতাইকারীর কবলে পড়েছে, পরিকল্পিত বলে মনে হয় না। তার কোনো শত্রু আমার মনে হয় নাই, মানে খুব ভালো মানুষ। আমরা দ্রুত তাকে পরীক্ষা নিরীক্ষা করি এবং করার পরে তাকে মৃত অবস্থায় পাই। বাম পাশে বুকের দিকে বগলের ঠিক নিচে একটা ছিদ্র দেখতে পাই আমরা। ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, বাঘা লালপুর আঞ্চলিক সড়কে প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। আশেপাশে কারো প্রত্যক্ষ সাক্ষী পাচ্ছি না, তারপরে আমরা তদন্ত করে দেখছি। এখনো বলা যাচ্ছে না যে এটি কি পরিকল্পিত খুন নাকি না এটি ছিনতাইয়ের ঘটনায় খুন। তদন্ত করি তারপর বলা সম্ভব হবে। আগে থেকে ছিনতাই হয় আপনার সন্ধ্যার পর বা সন্ধ্যার দিকে। লালপুর থানার পুলিশ এবং বাঘা থানার 2 পুলিশ এসে এখানে যখন একটা করে, তখন হলো এখানে ওসবগুলো আর হয় না। আজকে হঠাৎ করে দেখছি কি যে এই একজনকে গুলি করে মেরে ফেলেছে। নিহত মোশাররফ হোসেনের লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে রাখা হয়েছে। তার বাড়ি বাঘা উপজেলার পীরগাছা এলাকায়। সময় সংবাদ, নাটোর। গাইবান্ধার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় সন্দেহভাজন হিসেবে আশরাফুল ও জহিরুল নামে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, বৃহস্পতিবার ভোরে রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আশরাফুল সুন্দরগঞ্জ উপজেলার জামায়াতের আমির হাজি ইউনুসের ছেলে। ইতিমধ্যেই তাদেরকে সুন্দরগঞ্জ পাঠানো হয়েছে। গত 31 ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ গ্রামে বাড়িতে ঢুকে গুলি করা হয় এমপি লিটনকে। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে নেওয়া হলে মারা যান তিনি। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। এদিকে রাজধানী থেকে গ্রেফতার 2 জনকে রাজনৈতিক কর্মী হিসেবে নয়, সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। আমাদের যে সন্দেহভাজন যাদের তালিকা আমরা করেছি তাদের মধ্যে সেও একজন সন্দেহভাজন। আমরা সাসপেক্ট হিসেবে তাকে অ্যারেস্ট করেছি। বাকিরা তদন্ত করে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। কোন রাজনৈতিক দলের সদস্যকে গ্রেপ্তার করি নাই, আমরা গ্রেপ্তার করেছি মামলার আসামিকে এবং সন্দেহভাজনকে। সো এখানে রাজনীতিকে এক করা ঠিক হবে না। প্রবাসের সময়ে আরো থাকছে,
হার দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ। কক্সবাজারে প্রথম ওয়ানডেতে নারীরা হেরেছে ৮৬ রানে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে দলে দলে মুসল্লিরা আসতে শুরু করেছেন। বৃহস্পতিবার থেকে ভাড়া করা বাস ও ব্যক্তিগত গাড়িতে করে এবং অনেকে দল বেঁধে ইজতেমা ময়দানে এসে জড়ো হচ্ছেন। মুসল্লিরা বলছেন, এবার ইজতেমায় আসতে কোনো ভোগান্তির শিকার হতে হয়নি তাদের। এদিকে আগত মুসল্লিরা যাতে সুশৃঙ্খলভাবে থাকতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ইজতেমার মুরব্বীরা। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় তৎপর রয়েছেন। ভর্তিতে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর নামী ১৫টি স্কুলের মধ্যে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে ১৪টি স্কুল তথ্য জমা দিয়েছে। তথ্য দেওয়ার নির্ধারিত সময়ের বৃহস্পতিবার ছিল শেষ দিন। দুদক সচিব জানান, অনুসন্ধান বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে কেউ তথ্য না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানের অংশ হিসাবে তারা কিছু তথ্য চেয়ে ১৫টি স্কুলে চিঠি পাঠিয়েছিল। তা আজকে সম্ভবত সেটি পাঠানোর শেষ দিন ছিল। এখন প্রশ্ন হলো, যদি না দেয়, না দেওয়াটা দাঁড়াবে হলো আমাদের অনুসন্ধান কাজে অসহযোগিতা করা কিংবা আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তার বৈধ আদেশ পালন না করা। যদি দেখা যায় যে কেউ ইচ্ছাকৃতভাবে বা তদন্ত বিলম্বিত করার জন্য বা তদন্ত এড়ানোর জন্য, তথ্য প্রদান এড়ানোর জন্য যদি কেউ তথ্য না দিয়ে থাকে, তাহলে তো আমাদের আইনের ১৯-এর ৩ ধারায় পৃথক মামলা করার বিধান রয়েছে। সাভারের চামড়া শিল্প নগরী থেকে দূষিত পানি যেভাবে ধলেশ্বরী নদীতে মিশছে তাতে খুব দ্রুত এই নদীও দূষণের শিকার হবে বলে মনে করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম। বৃহস্পতিবার সাভারের চামড়া শিল্প নগরীর বর্জ্যের কারণে ধলেশ্বরী নদীর দূষণ কবলিত এলাকা পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। শিল্পনগরীতে নির্মিত বর্জ্য শোধনাগার সিইটিপি পুরোপুরি কাজ না করার ফলেই ধলেশ্বরীর পানি দূষিত হয়ে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি। তাই দ্রুত সিইটিপির পুরোপুরি কাজ শেষ করার উপর জোর দেন চেয়ারম্যান। এ সময় পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমার পরিবেশ দূষিত হচ্ছে, আর সবচেয়ে খারাপ দিক হলো আমার নদী শেষ হয়ে যাচ্ছে। মাত্র 40টা আপনারা বলেছেন টোটাল ইফ্লুয়েন্টটা হয়তো যাচ্ছে না, হয়তো যাবে, যেহেতু আন্ডার ক্যাপাসিটি চলছে। ফুল ক্যাপাসিটি চললে এই নদী তো এক পাশেও টিকবে না। প্রজেক্টটা দেখাশোনা করার জন্য যে দায়িত্বে যারা রয়েছেন তারা এইগুলো কিন্তু আরো শক্তভাবে দেখতে পারতেন। এখান থেকে যাদেরকে কনসালটেন্সি এবং সুপারভিশনের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা যদি আরো অ্যাক্টিভলি এবং স্ট্রংলি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারতেন, তাহলে হয়তো আজকের অবস্থা এরকম থাকতো না, হয়তো উন্নতি দেখা যেত। এবার প্রবাসের কয়েকটি খবর। নিউ ইয়র্কে স্বল্প আয়ের পরিবারের সন্তানদের জন্য টিউশন ফি মুক্ত শিক্ষা নিশ্চিত করতে বিল পাশের প্রস্তাব করেছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। চলতি বছরের মাঝামাঝি নিউ ইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলিতে এই প্রস্তাবনা বিল আকারে আনার ঘোষণাও দিয়েছেন গভর্নর কুমো। বিলটি পাশ হলে নিউ ইয়র্ক রাজ্যের বাৎসরিক $1,25,000 কম আয়কারী পরিবারের সন্তানেরা বিনা খরচে লেখাপড়ার সুযোগ পাবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শেহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়নের দৌড়ে থাকা বার্নি স্যান্ডার্স দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে বিনা খরচে শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব করে আসছেন। এটি বাস্তবায়নে এবার নিউ ইয়র্কে বিনা খরচে কলেজ শিক্ষা চালু করতে এক্সেলসিওর বৃত্তি চালুর অঙ্গীকার করেছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। নতুন বছরে গভর্নরের উদ্যোগের অংশ হিসেবে গত ৩রা জানুয়ারি কুইন্সের লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজে সিনেটর বার্নি স্যান্ডার্স এবং সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের বোর্ড অফ ট্রাস্টি ও সাবেক মেয়র প্রার্থী বিল থমসকে সঙ্গে নিয়ে এই উদ্যোগের কথা জানান তিনি। প্রতিটি পরিবারের সন্তানেরই শিক্ষার সমান অধিকার রয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, অর্থনৈতিক গতিশীলতা আনতে এবং দক্ষ মানব সম্পদ তৈরি করতে উচ্চশিক্ষা প্রয়োজন।
আমাদের রাজ্যে ৮০ লাখ কর্মসংস্থানের সুযোগ রয়েছে, কিন্তু এর ৭০% জন্যই কলেজ সম্পূর্ণ করা কর্মী প্রয়োজন। অতিরিক্ত ব্যয়ের কারণে স্বল্প আয়ের পরিবারের সন্তানেরা উচ্চশিক্ষা শেষ করতে পারে না। অন্য রাজ্যগুলোর তুলনায় নিউ ইয়র্কের শিক্ষার খরচ বেশি, যা যুক্তরাষ্ট্রের সমান অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষা জীবনের নিশ্চয়তায় গভর্নরের এই উদ্যোগের সফলতা কামনা করেন সিনেটর বার্নি স্যান্ডার্স। নিউ ইয়র্কের প্রতিটি মানুষ আমেরিকার গুরুত্বপূর্ণ অংশীদার, কিন্তু আমাদের নির্বাচিত প্রেসিডেন্ট এখানকার কর্মজীবীদের আয়কর বাড়ানোর পক্ষপাতী। গভর্নর কুমো যে উদ্যোগ নিয়েছেন, প্রতিটি রাজ্যেই তা করা উচিত। এ উদ্যোগ আমাদের শিল্প ও প্রযুক্তি খাতে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি বিশ্ব অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে। টিউশন ফির চাপ কমাতে শিক্ষাবৃত্তির এই উদ্যোগকে স্বাগত জানান প্রবাসী শিক্ষার্থীরা। আমাদের মিডল ক্লাসের জন্য এটা খুব ভালো হবে, কারণ এখন আরো অনেক স্টুডেন্ট কলেজে এসে পড়তে পারবে। যারা এখন বর্তমানে লেখাপড়া করতেছে ফাইন্যান্সিয়াল বিভিন্ন কারণে তারা এখন ড্রপ আউট হওয়ার মতো একটা সিচুয়েশনে আছে, তারা রক্ষা পাবে। $125,000 উপরে যাদের ইনকাম তাদেরকে টিউশন ফি দিতে হবে, যে প্রস্তাবটা, আর ওটার নিচে যে ইনকাম তাদেরকে টিউশন ফি দেওয়া লাগবে না। সো আমার মনে হয় যে এটা অনেক ছেলে মেয়ের জন্য বেস্ট হবে, তারা বেশি বেশি কোর্স নিতে পারবে। নিউ ইয়র্কের শতকরা 80% অর্থাৎ 9,40,000 পরিবার বছরে $1,25,000 নিচে আয় করে। এই উদ্যোগ সফল হলে তা সন্তানদের শিক্ষা ব্যয় কমাতে ভূমিকা রাখবে বলে আশা করছে তারা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি খাদ্য গুদাম থেকে অপর একটি ব্যক্তি মালিকানাধীন গুদামে সরকারি চাল স্থানান্তরের সময় 3 ট্রাক চাল জব্দ করেছে র্যাব। এ সময় ট্রাক আটক করা হয়েছে 3 চালককে। আশুগঞ্জের বাহাদুরপুরে ঘটনা ঘটে। র্যাব জানায়, সরকারি চাল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সরকারি খাদ্য গুদামে অভিযান চালানো হয়। এ সময় আরেকটি গুদামে পাচারের সময় 3টি ট্রাক ভর্তি চাল জব্দ করেছে র্যাব। চাল পরিবহনের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে না পেয়ে ট্রাকের 3 চালককে আটক করা হয়। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খাদ্য কর্মকর্তার নির্দেশেই এই চাল সরানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে ট্রাক চালকরা জানিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা খাদ্য কর্মকর্তা। সন্দেহমূলকভাবে ধাওয়া করি। ধাওয়া করার পরে তাদের পিছু নিয়ে আমরা এই গোডাউনে আসি। গোডাউনে এসে দেখি মালগুলো এখানেই আনলোড করা হচ্ছে এবং এই গোডাউনে আমরা পূর্বের আরো কিছু সরকারি সিলমারা চাল আমরা দেখতে পাই। 3 জন ড্রাইভারকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেহেতু ট্রাকের ড্রাইভাররা বলেছে যে মালিকের নাম নাইম নামে একজনের নাম বলেছে, তাকে এখন পাওয়া যায়নি। তাকে পেলে এবং তদন্ত সাপেক্ষে বিষয়টা পরিষ্কারভাবে বলা যাবে। ড্যাসপাস হয় নাই আজকে আমার এই বড় অবস্থা। গুডাউন থেকে মালগুলো এখানে কিভাবে আসলো বলবেন, এই ব্যাখ্যা দিবে? এটা আমার গুডাউন থেকে আজকে আসেনি কোনো মাল। মিথ্যা কথা বলতেছে? এটা এই ব্যাপারে এটা আমি জানা নাই। ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভয়াবহ তাণ্ডবের 1 বছর পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি কোনো আসামি। এজন্য পুলিশের উদাসীনতাকে দায়ী করছেন মামলার বাদী ও সাংস্কৃতিক সংগঠকরা। পুলিশ বলছে, শিগগিরই মামলার তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হবে। জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 1956 সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রতিষ্ঠিত সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতায়ন অসাম্প্রদায়িক চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তোলা ও দেশীয় সংস্কৃতির বিকাশে শুরু থেকেই সুনামের সাথে কাজ করছে প্রতিষ্ঠানটি। গত বছর 11 জানুয়ারি শহরের জেলা পরিষদের সামনে জামিয়া ইউনুসিয়া বড় মাদ্রাসার এক ছাত্র এক ইজি বাইক চালককে মারধর করে। এর প্রতিবাদ করায় মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে মাদ্রাসার ছাত্ররা। এই ঘটনার জেরে পরের দিন শহরের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে মাদ্রাসার ছাত্ররা তাণ্ডব চালায়। পুড়িয়ে দেওয়া হয় দি আলাউদ্দিন সঙ্গীতায়ন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার, জেলা মুক্তিযোদ্ধা অফিস ও সাহিত্য একাডেমি। এ ঘটনায় বেশ কয়েকটি মামলা হলেও আজও তা আলোর মুখ দেখেনি। মামলা কতটুকু কি হয়েছে সেটা আমরা এখনো জানি না। মামলার তদন্তকারী কর্মকর্তা একদিনও আমার সাথে যোগাযোগ করেনি। সরকারি সাহায্য আর সংস্কৃতি প্রেমীদের সহায়তায় ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে এসব প্রতিষ্ঠান। তবে এখনো বিচার শুরু না হয় এমন নারকীয় তাণ্ডব বারবার ঘটার আশঙ্কা সংস্কৃতি গবেষক ও প্রগতিশীল সংগঠকদের। এইটির বিচারও যদি না হয় তাহলে ভবিষ্যতে আরো এ ধরনের ঘটনা ঘটবে। যে মামলা রুজু হয়েছিল সেই মামলা কোনো একটি যৌক্তিক পরিণতি না থাকার কারণেই কিন্তু এই যে গত নাসিরনগরের যে সাম্প্রদায়িক হামলা হয়েছে ওইগুলোরই আপনার ধারাবাহিকতার একটি অংশ।
তবে সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে দ্রুত মামলাগুলোর চার্জশিট দেওয়া হবে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। এটা স্পর্শকাতর মামলা, এটাতে কোনো ভুল করার কোনো সুযোগ নাই। একবার নির্ভুলভাবে তদন্তের জন্যই একটু সময় নিয়ে আমরা তদন্ত করছি এবং তদন্ত শেষ করেই রিপোর্ট দাখিল করা হবে। হামলার ঘটনায় সদর থানায় মোট 13টি মামলা হয়েছে। প্রতিটিতে অন্তত 4 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটি মামলারও তদন্ত কাজ শেষ হয়নি। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও আইনগত বাধার কারণে জাতীয় মানবাধিকার কমিশন সরাসরি সেসব ঘটনার তদন্ত করতে পারে না বলে মন্তব্য করেছেন কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এ কারণে সংস্থার ক্ষমতা বৃদ্ধি জরুরি বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন কমিশন চেয়ারম্যান। সারা দেশের বিপুল সংখ্যক ঘটনা তদারকির জন্য মাত্র 48 জন জনশক্তি যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, কমিশনের লোকবল নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ ব্যাপারে মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন বলেও জানান কমিশনার চেয়ারম্যান। স্বাধীন কমিশন হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য নিজস্ব ভবনের কথা উল্লেখ করেন তিনি। আমরা যে কোনো পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে সেই অভিযোগটাকে আমরা তদন্ত করে আমরা সংসদীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তাদের কাছে সুপারিশ করতে পারি। কিন্তু আমাদের আইনের একটা ধারা আছে যেখানে বলা আছে যে শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য দ্বারা কোনো মানবাধিকার লঙ্ঘিত হলে সেক্ষেত্রে আমাদের সরকারের কাছে প্রতিবেদন চাইতে হবে। আমরা সরাসরি তদন্তে যেতে পারছি না আর কি, তার অর্থ এই দাঁড়ায়। তো সেই জায়গাটাকে আমাদের রিভিজিট করতে হবে। দেশের বাইরের খবর। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে রাশিয়ার কাছে নাজুক ও স্পর্শকাতর তথ্য রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের নিন্দা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভুল তথ্য দেয় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোরও কড়া সমালোচনা করেন তিনি। এছাড়া প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সাইবার হামলার কথা স্বীকার করেছেন ট্রাম্প। আর মাত্র 8 দিন পরই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বুধবার প্রথমবারের মতো নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করেন তিনি। এতে সম্প্রতি CNN সহ বেশ কয়েকটি গণমাধ্যমে রাশিয়ার সঙ্গে তাকে জড়িয়ে ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে রাশিয়ার কাছে স্পর্শকাতর তথ্য রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে প্রকাশিত ওইসব খবর মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে এ ধরনের ঘৃণ্য কাজ জার্মানির নাৎসিরা করত বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরবর্তী এই মার্কিন প্রেসিডেন্ট। এটা সত্যি লজ্জাজনক যে গোয়েন্দা সংস্থাগুলো এ ধরনের মিথ্যা ও বানোয়ার তথ্য প্রকাশ করেছে। এগুলোর কোনোভাবে গণমাধ্যমে আসা উচিত হয়নি। আমি সবগুলো প্রতিবেদনই পড়েছি। এটা নিশ্চিত বিরোধী দলের সদস্যরা মিলেই এ ধরনের মর্যাদাহানিকর কাজ করেছে। এছাড়াও সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতার ইমেল হ্যাকিং এর ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমার মনে হয় হ্যাকিং এর পেছনে রাশিয়ার হাত ছিল। তবে শুধু রাশিয়া নয়, আমি মনে করি আমরা আরো অনেক দেশ ও ব্যক্তির দ্বারাই হ্যাকিং এর শিকার হয়েছি। পুতিন যদি আমাকে পছন্দ করেন তবে এটি আমার দায় নয়, বরং আমি মনে করি এটি আমার সম্পদ। এছাড়াও রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ে ট্রাম্প গোপনীয়তা রক্ষা করছে। হোয়াইট হাউসের এমন অভিযোগের জবাবে রাশিয়ার সঙ্গে তার কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন নেই বলেও সাংবাদিকদের জানান ট্রাম্প। নিজের 2 ছেলের ব্যক্তিগত ব্যবসা নিজেই দেখভাল করেন বলেও জানান তিনি। সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ নিয়ে মার্কিন সিনেটে বিতর্কের মধ্যেই আগামী 2 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ট্রাম্প। এদিকে রিপাবলিকান সিনেটর জেফ সেশনসকে ট্রাম্প অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দিলেও তাকে চূড়ান্ত নিয়োগ দেওয়ার বিষয়ে সিনেটে অনুষ্ঠিত শুনানিতে এর বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার। অতীতে কখনো অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন নিয়ে বিতর্ক না হলেও এবার সিনেট সদস্যদের বিষয়টি নিয়ে বেশ বিতর্ক হচ্ছে বলে জানায় গণমাধ্যম। অন্যয় কর্মকার, সময় সংবাদ। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা নারী ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে 86 রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে লিজেলে লি স্টেইন ও ডু পেরেজের 50-তে 3 উইকেটে 251 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ব্যর্থতার পর ব্যাটিংয়েও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি রুমানারা। নিগার সুলতানার 50 সত্ত্বেও 6 উইকেটে মাত্র 165 রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। গেল কমাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে যে বিষয়টি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে সেটি ব্যাটিং দুর্বলতা। এশিয়া কাপে হতাশার সমুদ্রে ডুবে যাওয়া দলটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে ঘুরে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছে কক্সবাজারে প্রথম ওয়ানডেতে সেটিও প্রোটিয়া ঝাপটায় টালমাটাল। দক্ষিণ আফ্রিকার 251 রানের জবাবে পুরো 50 ওভার খেলে স্কোরবোর্ডে রোমানারা জমা করতে পারল মাত্র 165। 250 রানের উপহারটা অবশ্য বেশ আতিথ্যের সঙ্গেই দিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের ফিল্ডারদের বদান্যতায় দক্ষিণ আফ্রিকার ওপেনার লিজেলি লি কদফা জীবন পেয়ে শেষ পর্যন্ত খেলেন 87 রানের ইনিংস। নাহিদার বলে আউট হবার আগে সঙ্গী স্টেইনের সঙ্গে উদ্বোধনী জুটিতে 122 রান তোলেন এই মারকুটে ব্যাটসম্যান। স্টেইনও 50 তুলে দলীয় 201 ও ব্যক্তিগত 68 রানে ফিরলে হাল ধরেন ডু পেরেজ। বেশিক্ষণ টিকতে পারেননি ত্রায়ন। তিনি সালমা খাতুনের দ্বিতীয় শিকার হবার পর ম্যারিজেইন ক্যাপকে সঙ্গে নিয়ে 250 কোটা পেরোন পেরেজ। ম্যারিজেইন 20 ও পেরেজ 62 রানে অপরাজিত থাকেন। নারী ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডটা 6 বছর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে করা 210। সেই হিসেবে 252 রানের লক্ষ্য তো ঢের বেশি। একটু আধটু যা আশা ছিল তা ওই এশিয়া কাপের আগে কক্সবাজারে নারী দলের ক্যাম্পের অভিজ্ঞতাকে আঁকড়ে ধরেই। কিন্তু মাঠের খেলা কি আর এসব হিসেবে চলে? টপ অর্ডারের ব্যাটসম্যানরা প্রোটিয়া বোলারদের সামনে ব্যাটই তুলতে পারেনি। কচ্ছপের গতিতে রান তোলা বাংলাদেশ 56 রানে হারায় 4 উইকেট। ব্যাট চালিয়ে খেলার দক্ষতা নিয়ে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন রেখে যায় বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স। রান দুর্ভিক্ষের মাঝে রানের মুখ দেখা অধিনায়ক রুমানা 37 রান করতে খেলেন 80 বল। তার আগে পরে ব্যর্থতার তালিকায় অবশ্য রাখা যাবে না নিগার সুলতানার নামটি। 7টি বাউন্ডারি ও 1 ওভার বাউন্ডারিতে ক্যারিয়ারের প্রথম 50 তুলে 90 বলে 59 রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত অল আউট না হলেও 86 রানের বড় হারে আশাহত হয় ডেভিড ক্যাপেলের দল। মাকসুম আলম খান, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে সংবিধান অনুযায়ী সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান। সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে বেগম জিয়ার আবেদন হাইকোর্টে খারিজ। অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন পেছালো পঞ্চমবারের মতো। মানবতা বিরোধী মামলায় ময়মনসিংহের মৃত ওয়াজউদ্দিনকে পলাতক দেখে বিচার শুরুর ঘটনায় ট্রাইব্যুনালের অসন্তোষ। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন আইনমন্ত্রী। অবৈধভাবে ঢুকে পড়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বার্তা দিল বাংলাদেশ। আন্তর্জাতিক সহযোগিতার প্রস্তাব, ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। এবং টঙ্গীর তুরাগে তীরে শুক্রবার থেকে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দলে দলে আসতে শুরু করেছেন মুসল্লিরা। 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।